আহিয়ান আর আহিয়া তো দৌড়াদৌড়ি করতে ব্যস্ত। আবির একদিকে দাঁড়িয়ে শুধু বলল, বাচ্চারা শপিং মলে আসা মানেই যেন ওদের নতুন থ্রিলার মুভি শুরু। মেঘ হালকা হাসলো। আবির বলল, তুমি কিছু দেখছো না? মেঘ মাথা নাড়ল। দেখছি। আপনি আমায় পছন্দ করতে সাহায্য করুন না প্লিজ। আবির মুচকি হেসে বলল। চলো ঠিক আছে, ওইদিকে যাই। আদি মোবাইলে ভিডিও করতে ব্যস্ত। হঠাৎ বলল, মিম আপুর বিয়ের শপিং তো, আমি ব্লগ বানিয়ে আপলোড করব, ভিউজ চাই। আকর্ষণীয় হাসি ছড়ল চারপাশে। সবাই যার যার মতো ব্যস্ত, কিন্তু মাঝে মাঝে চোখ যায় মিমের দিকে। মেঘ লক্ষ্য করছিল মিম কোনো দোকানে ঢুকছে না, কাউকে কিছু বলছেও না, শুধু হেঁটে হেঁটে যাচ্ছিল। কখনো কখনো পোশাকের দিকে তাকাই, আবার চোখ ফিরিয়ে নেয়। একটা বুটিক দোকানের সামনে এসে দাঁড়াই, শুধু তাকিয়ে রইল। গ্লাসের ওপারে একটা লাল রঙের কাতান ঝুলে আছে। মেঘ পেছন থেকে এসে বলল, পছন্দ হয়েছে বুঝি? মিম ঘাড় নাড়ল। না, শুধু দেখছিলাম। মেঘ হাত চেপে ধরল। অনেক কিছু বলতে চাইল, কিন্তু এ সময় বলার ছিল না কিছুই, শুধু বলল, চোখে এত কষ্ট কেন? মিম হেসে জবাব দিল, কই তেমন কিছু না। সন্ধ্যার আগে খান পরিবার শপিং শেষ করে ফিরে এলো স্পোরো ডিম হাউজে। গাড়ি থেকে নেমে মনে হচ্ছিল যেন কেউ মালবাহী ট্রাক নামাচ্ছে। শপিং ব্যাগ, গহনার প্যাকেট, বাচ্চাদের খেলনা, জুতোর বাক্স, শাড়ির প্যাকেট সব মিলিয়ে একেবারে বিশৃঙ্খলা এক পরিস্থিতি। হালিমা খান হাঁপাতে হাঁপাতে বললেন, শপিং করতে করতে আমার পায়ের হাড়গুলো আলাদা হয়ে গেছে। কেউ ব্যাগ নিচ্ছিস না কেন? আদি মোবাইল হাতে ভিডিও করতে করতে বলল। এই শপিং আনলোডিং অপারেশনটা আজ রাতে ইউটিউবে উঠবে। তানভীর হেসে বলল, ভিডিও ছাড়ার আগে সাবস্ক্রাইব বলাটা ভুলবি না। আহিয়ান আর আহিয়া ব্যাগ নিয়ে খেলতে শুরু করেছে। আহিয়ান একটা শাড়ি প্যাকেট ঘাড়ে তুলে বলল, আমি এটা ডেলিভারি বয়। আহিয়া চোখ রাঙিয়ে বলল, না, এটা আমার পুপির বিয়ের থালি, আমি নিব। আবির হাত উঁচু করে বলল, সবাই ব্যাগ নিয়ে ঘরে তোল প্লিজ, খাওয়া দাওয়া করতে হবে তারপর। আম্মুর পা ব্যথা করছে। মেঘ তার ব্যাগ হাতে নিয়ে বলল, আহিয়ার আব্বু, আমি ছেলে মেয়েটা নিয়ে ভেতরে যাচ্ছি, আপনি আপনার আর আমারটা নিয়ে আসুন। বন্যা চেহারায় ক্লান্তি এনে বলল, তাও ভালো, আমি তো নিজেরটার সাথে ত্রিধার জন্য কেনা 3টা ব্যাগ নিয়েছে। এখন ত্রিধার সব খুলে দেখতে চাইতেছে। দ্বিধা তখন এক ব্যাগ খুলে একটা ছোট জুতা বের করে বলল, এটা এখনই পরবো। মাহমুদা খান নিজের শাড়ির ব্যাগ গুনে দেখছিলেন। সব ঠিক আছে তো? আমার একটা শাড়ি কম মনে হচ্ছে না? জান্নাত বলল, মা, আপনি তো 2বার একই শাড়ি কিনেছেন, এটা বুঝতেই ভুল করেছেন। সবে হেসে উঠল। এদিকে মিম চুপচাপ নিজের ব্যাগ হাতে ঘরে ঢুকছিল। তার হাঁটার গতিও ধীর, কিন্তু বাইরে এত হাসি ঠাট্টার মধ্যে সেই বিষাদটা যেন এক মুহূর্তের জন্য ঢেকে যায়। রাত 11টা বেজে 4 মিনিট। রুমের জানালাটা খোলা। জানালা দিয়ে ঠান্ডা বাতাস এসে পর্দাকে অদ্ভুতভাবে নাড়িয়ে দিচ্ছে। আরিফ একা বসে আছে রুমের কোণে ছোট্ট সোফায়। তার হাতে ধরা একটা কাগজ, কোনো চিঠি না, কোনো স্ক্রিপ্ট না, কেবল একটা সাদা পৃষ্ঠা যেখানে কোনো কিছু লেখা হয়নি, কিন্তু মনের ভেতরে যেন হাজারো লাইন আঁকা। দরজাটা ভেতর থেকে বন্ধ, আলোটা আবছা, ঘরটা নিস্তব্ধ। ঠিক যেমন নিস্তব্ধ এখন আরিফের বুক। সে ধীরে ধীরে চোখ বন্ধ করলো। আরিফের কণ্ঠস্বর কাঁপছে, একাই বলল, সবাই বলে ভালোবাসা সাহসী করে তোলে মানুষকে, কিন্তু কেউ কখনো বলে না ভালোবাসা মানুষকে ভয় দেখায়, অসহায় করে দেয়, চুপ করে দেয়। একটা দীর্ঘশ্বাস নিল আরিফ। এবার একা আওড়ালো, আমি তাকে চিনি, আমি জানি সে কেমন, কিন্তু কখনো কখনো কিছু মানুষ এতটাই অবাক করে যার ব্যাখ্যা দিতে পারে না কেউ। আমি ভয় পাচ্ছি সেই বিস্ময়ের কাছে হেরে যেতে। সে জানালার বাইরে তাকালো। আকাশে আধো আলো, চাঁদ ধীরে ধীরে মেঘের আড়ালে ঢুকে যাচ্ছে, ঠিক যেমন ওর নিজের আলো। ভালোবাসার আলো আর একটা অজানা পরীক্ষায় মেঘে ঢেকে যাচ্ছে। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, সে জানে না, কিছু জানে না, আর আমি সব জানি, তাও কিছু বলতে পারছি না, কিছু করা যাচ্ছে না, শুধু বসে থাকতে হচ্ছে অপেক্ষায়, একটা সিদ্ধান্তের
একটা মুহূর্তের, যেটা হয়তো আমার পুরো জীবনটাই বদলে দেবে। আরিফ উঠে দাঁড়ালো, ধীরে ধীরে আয়নার সামনে গেল, নিজের চোখের দিকে তাকালো, বিড়বিড় করে বলল, তুমি কি পারবে না মিম আমার ভালোবাসার মান রাখতে? তার চোখে জল আসার মতো, কিন্তু সে চেপে রাখলো। কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, তুমি যদি না বোঝো তবে কি আমি হারিয়ে যাব? তুমি কি চিনবে না এই নীরব ভালোবাসাটাকে? ঘর জুড়ে তখনও নিস্তব্ধতা, শুধু জানালার পর্দা উড়ছে আর আরিফ একা দাঁড়িয়ে আছে। হৃদয়ে এক বিশাল ঝর্ণি, যা কেবল সে আর একজনই অনুভব করছে, সে হলো মিম। কিন্তু মিম জানে না এই পুরো ঝড়ের কেন্দ্রবিন্দুতে সে নিজেই দাঁড়িয়ে। ধীরে ধীরে ঘড়ির কাঁটা এসে থামলো রাত 12টায়। রুমের নিস্তব্ধতায় টিকতে না পেরে আরিফ বেরিয়ে পড়ল অন্ধকার রাত্রি, অজানা গন্তব্য। অন্যদিকে রাত 12টা পেরিয়ে গেছে। স্প্রো ডিম হাউসের চারপাশ নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু একটা ঘরে আলো জ্বলছে এখনো, মিমের ঘর। চুপচাপ বিছানায় বসে আছে সে, চুল খোলা, মুখটা ফ্যাকাশে, চোখ ফুলে গেছে কাঁদতে কাঁদতে, তাকিয়ে আছে ড্রেসিং টেবিলের আয়নার দিকে, নিজেকে নিজে চিনতে পারছে না। আজ সারাদিন কেবল হাসি মুখ দেখিয়েছে সবার সামনে নিজেকে সাজিয়েছে, নতুন জামা ট্রাই করেছে, কিন্তু একবারও কেউ হয়তো বুঝতে চায়নি মিম ঠিক আছে কি না। সেদিন আরিফের এত কথা শুনো মিম বেহের মতো আজ সারাদিন কলম মেসেজ দিয়েছে। আরিফ গত 2 দিন ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো সব থেকে অনলাইন, সিমটাও বন্ধ। তাও যদি একবার খুলে, সে আসে মিম কল দিয়ে গেছে বারবার, কিন্তু কতবারই নিরাশ হয়ে ফোনটা রেখে দিতে হয়েছে। মিম ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তার সিল্কি চুলগুলো অযত্নে ছড়িয়ে পড়ে আছে বিছানা থেকে ফ্লোরে। চোখ তার ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখার দিকে, হৃদয় ভাঙ্গার যন্ত্রণায় আজ সে কাতর। হঠাৎ করে মিম বিড়বিড় করে বলল, মুক্তি চাই, এই ভয়াবহ কষ্ট থেকে আমি মুক্তি চাই। তারপর কিছু একটা ভেবে হঠাৎ করেই উঠে বসলো, ধীরে ধীরে এগিয়ে গেল ডয়ের দিকে, পুরনো একটা ছোট্ট নোটবুক বের করলো। আর ফের দেওয়া প্রথম চিঠি এখনও রাখা সেখানে। সে চিঠিটা পাশে আজ লিখলো, আমি হেরে যাচ্ছি আরিফ, তোমার চুপ করে থাকা আমার সহ্য হচ্ছে না আর। জানি না বিয়েটা কার সাথে হচ্ছে, জানি না তুমি কোথায়, শুধু জানি তুমি ছাড়া আমি কিছুই না। এই বিয়ে, এই আনন্দ, এই সাজ সব যেন বিষ লাগছে। কেউ যদি জানতো আমি ভেতরে কতটা কষ্টে শেষ হয়ে যাচ্ছি। তারপর একটা সাদা পেজ ছিঁড়ে আলাদাভাবে লিখলো, আব্বু আম্মু, আপনারা যদি এই চিঠিটা পড়েন তাহলে শুধু জানবেন আমি কারোর বিরুদ্ধে না, আমি শুধু আমার ভালোবাসার পক্ষে ছিলাম, আর আমি আর পাচ্ছি না। তারপর মিম দরজা খুলে সিঁড়ি দিয়ে নামলো, ধীরে ধীরে এগিয়ে গেল ডাইনিং টেবিলের দিকে। সেখান থেকে ফল কাটার ছুরিটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো তার হাত তীব্র গতিতে কাঁপছে। আরিফের কথা যতবার মনে পড়ছে ততবারই মনে হচ্ছে এই পৃথিবী ছেড়ে চলে যেতে, কিন্তু এত কষ্টের মাঝেও বারবার মনে পড়ছে বাবা মা, বড় আব্বু, বড় চাচু, বড় আম্মু, মামুনি ও ভাই বোনেদের মুখ। হাতের কাঁপুনি হঠাৎ করে ছুরিটা ছিটকে পড়ল ডাইনিং টেবিলের একটা গ্লাসের উপর। তৎক্ষণাৎ গ্লাসটি নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। কেডা কেডা ওইখানে? কুদ্দুস চাচার কণ্ঠস্বর শুনে মিমের ঘোর কাটল। হঠাৎ করেই ভাবল, কি করছিলাম আমি? এত বড় পাপ কি করে করতে চেয়েছিলাম? তৎক্ষণাৎ ড্রয়িং রুমের লাইটটা জ্বলে উঠল। মিমের বেহাল অবস্থা দেখে কুদ্দুস চাচা কেউ চিৎকার করে বলেন, বড় কর্তা ছোট কর্তা, আবির বাবা, তোমরা জলদি আহো। মিম মামুনির মাথা খারাপ হইয়া গেছে। কুদ্দুস চাচার চিৎকারে মুহূর্তে নিচতলা থেকে দোতলা সকল রুমের লাইট জ্বলে উঠল। সবাই হতভম্ব হয়ে বাহিরে বের হলো। মিমকে দেখে ছুটে গেল সবাই সেদিকে। সবাই সব জেনে গেছে, সবার এত প্রশ্ন, আরিফকে না পাওয়ার বেদনা, সব কিছু ভেবে মিম আর নিজেকে স্থির রাখতে পারল না। মুহূর্তে লুটিয়ে পড়ল ফ্লোরে। তানভীর আবি ছুটিকে মিমকে ধরল, কিন্তু ততক্ষণে ফ্লোরে পড়ে অজ্ঞান হয়ে গেছে। মেঘ তাড়াহুড়ো করে পানি নিয়ে আসলো। বন্যা সেই পানি ছিটিয়ে দিল মিমের মুখে। আলী আহমেদ খান গম্ভীর মুখে বলেন, আবির, মিমকে উঠে সোফায় শুয়ে দাও। আবির মিমের দিকে তাকালো, চেহারার মায়া কিন্তু শান্ত। দীর্ঘ 1 ঘন্টা পর মিম
ধীরে ধীরে চোখ খুলল, দেখলো ও সোফায় শুয়ে আছে। পাশে দাঁড়িয়ে আছে আবির, তানভীর, মেঘ, বন্যা। একটু দূরে পাগলের মতো বসে আছে মমতাময়ী ইমা আকলিমা খান। তাকে ঘিরে বসে আছে মালিহা খান ও হালিমা খান। আরেকটা বড় সোফাতে গম্ভীর মুখ নিয়ে বসে আছে আলী আহমেদ খান ও মোজাম্মেল খান। মিম আস্তে আস্তে উঠে বসলো, দেখলো দূরে এক কোণে অস্থির কিন্তু অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে আরিফ। আরিফকে দেখে মিম যেন ছটফট করে উঠল। আবির ধীরে ধীরে বলল, তোমার কিছু বলার আছে? মিম ফিসফিস করে বলল, ভাইয়া আমি আর পারছি না, আমি আরিফ ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমি সত্যি ভালোবাসি ওকে, আমি কিচ্ছু করবো না কসম, কিন্তু প্লিজ আমাকে কোথাও পাঠিয়ে দিও না। বলতে বলতে মিমের কণ্ঠ যেন ভেঙে আসছে। আবির মিমের মাথায় হাত রাখে, চোখ ভিজে আসে তারও। তারপর বলল, তোমার আর কিছু প্রমাণ করার দরকার নেই মিম। তোমার বিয়েটা যার সাথে ঠিক হয়েছে তার নাম আরিফ। মিম থমকে যায়, চোখ বড় হয়ে যায়, ঠোঁট কাঁপে, কাঁপা কাঁপা ঠোঁটে বলল। কি বললে ভাইয়া? আবির হেসে বলে, তোমার ভালোবাসা আজ আমাদের জয় করলো। তুমি পেরেছো মিম, তুমি পেরেছো। মিম স্তব্ধ হয়ে বসে আছে, চোখ পেয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু এই প্রথম সে চোখে আনন্দের জল। তারপর মিম প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো আবিরের দিকে। আবির বুঝতে পেরে হঠাৎ উঠে দাঁড়ালো। মেঘ পাশে এসে দাঁড়িয়ে আবিরের এক হাত ধরে বলল, আহিয়ার আব্বু, এবার তো অন্তত সবটা খুলে বলুন। আপনি আমাদের সবাইকে বলেছেন আপনারা যা করছেন মিমের ভালোর জন্যই করছেন। আপনাদের ভরসায় আমরা বিয়ের প্রস্তুতি নিচ্ছি, কিন্তু এবার সবকিছু জানতে ইচ্ছে হচ্ছে। দয়া করে আমাদের সবকিছু স্পষ্ট করে বলুন। আবির আস্তে আস্তে বলা শুরু করলো। এক সপ্তাহ আগে ফ্ল্যাশব্যাক। সময় 25শে জুন, বিকেল 5টা। ঘটনার স্থান আলী আহমেদ খানের অফিসে কনফারেন্স রুম। রুমের মধ্যে বসে আছে 3 কর্তা, আলী আহমেদ খান, মোজাম্মেল খান আর ইকবাল খান। আর তাদের সামনে বসে আছে আবির, তানভীর। আরেক কোনায় দাঁড়িয়ে আছে এক তরুণ, চোখে ভয় তবুও সাহসী, সে হলো আরিফ। আলহাদি বাতির নিচে আলোটা কিছুটা মিলান রুমে তৈরি করেছে থমথমে পরিবেশ। আলী আহমেদ খান ধীর গলায় বলেন, তুমি বলছো তুমি আর মিম 5 বছর ধরে একসাথে আছো? আরিফ মাথা নিচু করে বলল, জি মামা, আমি ওকে ভালোবাসি। আজ না, অনেক দিন ধরে। আমি ওকে হারাতে চাই না। আলী আহমেদ খান মুখ শক্ত করে বলেন, ভালোবাসা অনেকেই দাবি করে, কিন্তু দাবি নিতে পারা, কষ্টের দিনে পাশে থাকা, চুপ করে থেকেও ভালোবাসা বোঝাতে পারা, এসব কি তুমি জানো আরিফ? আরিফ মাথা তুলো, সাহসের সঙ্গে বলল, আমি জানি। আর মিমের মুখে কিছু না শুনেও আমি তার চোখে সে ভালোবাসা প্রতিদিন দেখেছি। তখনই আবির বলল, আব্বু, আমি বলছি আরিফ সত্যি মিমকে ভালোবাসে। আরিফের হাতে মিমকে তুলে দিলে আমাদের মিম ভালো থাকবে। আলী আহমেদ খান শক্ত কণ্ঠে বললেন, তুমি চুপ থাকো। খানবাড়ির 5 ছেলে, মেয়ে খানবাড়ির 5 রত্ন। এই রত্ন আমি যার তার হাতে তুলে দিতে পারি না। আমার 5 রত্নের মধ্যে একজন হলো মেঘ। আর তুমি নিজেই জানো কত কঠিন পরীক্ষার পর আমি তাকে তোমার হাতে তুলে দিয়েছি। আমি সর্বদাই তাদের সুখ নিশ্চিত করতে চাই। আবির থমথমে মুখে ইকবাল খানের দিকে তাকালো। এবার ইকবাল খান মুখ খুললেন, বলেন, দেখ আবির, মেয়েটা আমার হাতে পারে, কিন্তু সকল সিদ্ধান্ত নেওয়ার অধিকার ভাইজানের, তাই আমি তার বিরুদ্ধে যেতে পারবো না। ভাইজান যেভাবে চাই সেভাবে সব কিছু হবে। আবির হতাশ দৃষ্টিতে আলী আহমেদ খানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তাহলে আপনি কি চান আব্বু, দুটো ভালোবাসার মানুষ আলাদা হয়ে যাক? আলী আহমেদ খান বললেন, যদি সত্যি সত্যি দুজন দুজনকে ভালোবাসে তাহলে তারা কখনোই আলাদা হবে না। মিম ছোট মানুষ হতে পারে, এটা তার আবেগ। তাছাড়া আরিফ মিমের যোগ্য কিনা তাও নিয়েও আমার মনে প্রশ্ন থেকে যায়। আলী আহমেদ খানের কথা শুনে আবির বলল, মানে আপনি কি বলতে চান, দয়া করে স্পষ্ট করে বলুন। আলী আহমেদ খান বলেন, ওদের দুজনকে ভালোবাসার পরীক্ষা দিতে হবে। আবির ভুরকুচকে জবাব দিল, আবু, ভালোবাসা কি পরীক্ষা দিয়ে প্রমাণ করা যায়? ভালোবাসা হলো মনের ব্যাপার। আলী আহমেদ খান বলেন, ওরা দুজন দুজনকে যদি সত্যিকারে ভালোবাসে থাকে তাহলে তোমার এত ভয় কিসের? সব শুনে পাশ থেকে আরিফ বলে উঠল,
মামা, মিমের জন্য আমি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত। আপনি বলুন আমাকে কি করতে হবে? আলী আহমেদ খান এক নাগারে বলে যায়। আগামী 4 জুলাই মিমের বিয়ে ঠিক হবে, তবে তাকে জানানো হবে না। পাত্রকে যদি সে নিজে থেকেই জানিয়ে দেয় যে সে কাউকে ভালোবাসে, বিয়েতে রাজি না হয়, অথবা নিজের ভালোবাসা আমাদের সামনে প্রকাশ করার জন্য পাগলামি করে, তাহলে প্রমাণ হবে সে শুধু আবেগ নয়, সত্যি করে ভালোবাসে। আর যদি মুখ বুজে বিয়েতে রাজি হয়, তবে বুঝবো তার অনুভূতি টিকে নেই। তখন পরিবার যে পাত্র ঠিক করবে তার সাথেই বিয়ে হবে। ঘরে নীরবতা। মোজাম্মেল খান ভুরু কুঁচকে বললেন, আর যদি সে ভেঙে পড়ে, মানসিকভাবে সহ্য না করতে পারে? আবির দৃঢ় গলায় বলল, তাকে চিনি চাচ্চু, সে দুর্বল না, সে রক্তে খান পরিবারের মেয়ে, ভালোবাসা ছিঁড়ে ফেলার মেয়ে সে না। আলী আহমেদ খান চুপ করে আবিরের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ, তারপর মাথা নাড়েন। ঠিক আছে, আবির প্রমাণ কর। যদি সত্যি মিম এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে আমি নিজে হাতে আরিফ আর মিমের বিয়ে দিব। আরিফ নিঃশ্বাস ফেলল চোখ বন্ধ করে। কনফারেন্স রুম থেকে বের হতেই আবির আরিফের কাঁধে হাত রেখে বলল, সব ঠিক, এবার থেকে তুই দূরে থাকবি ওর থেকে, ওকে বুঝিয়ে দিস না, এমন ভাব দেখাবি যেন তুই আর কিছু চাস না। আরিফ চুপ। আবির আবার বলে, পারবি তো? আরিফ ধীরে বলল, ভালোবাসা যদি পরীক্ষা হয় তাহলে আমি প্রশ্নপত্র হই আর মিম হোক উত্তর। শুধু দোয়া করো উত্তরটা যেন সঠিক হয়। তারপর আরিফ মনে মনে মিমের উদ্দেশ্যে বলল, তুমি জানো না কি কঠিন পরীক্ষা হতে যাচ্ছে, তবে আমি জানি তুমি পারবে। আবির আস্তে আস্তে বর্তমানে ফিরে আসে। ড্রয়িং রুম জুড়ে নিস্তব্ধতা। এত কঠিন পরীক্ষার কথা শুনে সবাই তো হা হয়ে গেল। আবির যখন তার কথা শেষ করলো, পুরো ঘর নিঃশব্দ, সবাই স্থির, কিছুটা শূন্য। কিন্তু একসময় মিম উঠে দাঁড়ালো, চোখের জলে রেখা, গলা কাঁপছে, তবু কণ্ঠে জেদ। সে তাকিয়ে আছে পরিবারের সবার দিকে, এক এক করে যেন সবার চোখের দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছে। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো, তোমরা সবাই বলছো এটা একটা ভালোবাসার পরীক্ষা ছিল, কিন্তু কেউ একবারও আমার সঙ্গে কথা বলেনি, কেউ জানতে চায়নি আমি কেমন আছি, কেউ জিজ্ঞাসা করেনি আমি কি চাই। তার কণ্ঠ ক্রমশ ভাঙতে লাগলো। তোমরা সবাই শুধু প্ল্যান করেছো, ঠান্ডা মাথায় আমার জীবনটা একটা খেলায় পরিণত করেছো। কারোর চোখে পড়েনি আমি কতটা ভেঙে পড়েছিলাম। রাতে ঘুম হতো না, দিনের আলো অসহ্য লাগতো, অথচ আমি তো ছিলাম এই বাড়িরই সবারই প্রিয়। তাহলে আমাকে বোঝার কেউ ছিল না কেন? সবাই স্তব্ধ। আকলিমা খান কান্না চেপে ধরে বসে আছেন। মিম আরও বলল, আরিফ চলে গিয়েছিল, সবাই মুখ ঘুরিয়ে নিয়েছিল, বিয়ে ঠিক হয়েছে, অথচ আমাকে কিছু বলা হয়নি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা তোমরা সবাই মিলে ঠিক করলে, অথচ সেখানে আমিই ছিলাম না। এক মুহূর্ত চুপ করে থেকে সে বলল, তোমরা বলো এটা ভালোবাসার পরীক্ষা ছিল, কিন্তু আমি তো শুধু ভালোবাসিনি, আমি আমার আত্মা দিয়ে আরিফকে চেয়েছি। আর তবুও তোমাদের প্রমাণ দিতে হয়েছে। তারপর মিম আর দাঁড়িয়ে থাকতে পারল না, চোখের জল মুছতে মুছতে ছুটে গেল সিঁড়ি পেয়ে নিজের রুমে। সবাই চুপ। আবির এক নিঃশ্বাস ফেলে আরিফের দিকে তাকালো। এবার আরিফও টলমলো চোখ নিয়ে তাকালো আবির দিকে। আবির একবার মাথা হেলিয়ে ইশারা দিল, চোখে একটাই কথা, এবার তুই যা। আরিফ দাঁড়িয়ে থাকলো। সে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো আলী আহমেদ খানের দিকে, চোখে এক বিনয়ের আবেদন। আলী আহমেদ খান কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর কণ্ঠে বলল, আরিফ যাও উপরে গিয়ে দেখো মেয়েটার রাগ কমাতে পারো কিনা। হয়তো রাগ একটু পরে এসে বলবে বিয়েটা করতে চায় না। এবার এক মুহূর্ত দেরি করলো না, সে ছুটে গেল সিঁড়ি বেয়ে মিমের রুমের দিকে। ঘরটা একবারে নিস্তব্ধ। মিম বেলকনিতে দাঁড়িয়ে আছে, চোখে জল মুছছে বারবার। আরিফ আস্তে আস্তে রুমে ঢুকলো। মিম পিছন ফিরে তাকালো না, কিন্তু বুঝে গেল কে এসেছে। আরিফ নিচু গলায় বলল, তুমি জানো না মিম, আমি কতটা ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম তুমি পারবে না, ভেবেছিলাম তোমাকে হারাবো। মিম কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আরিফ কাঁপা কাঁপা হাতে মিমকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আজ তার নিজেকে একজন অপরাধী লাগছে। আরিফের ছোঁয়ায় মিমের রাগ যেন বরফের মতো গলতে শুরু করলো। মিম পেছনে ফিরে আরিফের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকালো, তারপর হঠাৎ ঝাঁপিয়ে
পড়ল আরিফ বুকে, হামা করে কেঁদে দিল। আরিফও শক্ত বাহুতে জড়িয়ে নিল তার জান পাখিকে। মিম কাপা গলায় বলল, তুমি জানো না কতটা ভেঙে পড়েছিলাম। তোমার সেই চুপ করে থাকা আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল। আমি ভাবতাম তুমি চলে গেছো চিরতরে। আরিফ ধীরে ধীরে মিমের কাপা হাতটা ধরল। তুমি জানো আমার কণ্ঠে একটাও শব্দ ছিল না, কারণ শব্দ আসলে মিথ্যে হয়ে যেত। আমি চুপ করেছিলাম, তোমার ভালোবাসা যেন নিজেই জবাব দেয়। মিম আবারও শিশুর মতো মুখ গুজে দিল আরিফের বুকে। তুমি জানো না আমি কত কেঁদেছি, কত রাত ব্যালকনির কাছে দাঁড়িয়ে ভেবেছি তুমি হঠাৎ এসে বলবে চলো আমি পালাই, কিন্তু তুমি আসোনি, কিছুই বলনি। আরিফ ফিস ফিস করে বলল, আমি বলিনি কারণ আমি চাইনি তুমি পালাও। আমি চেয়েছিলাম তুমি লড়ো, যুদ্ধ করো তোমার ভালোবাসার জন্য। আর তুমি পেরেছো মিম, তুমি জিতে গেছো। তোমার ভালোবাসা হারেনি, আমিও হারাইনি, আমরা জিতেছি। মিম হালকা হেসে বলল, আমরা না, আমাদের ভালোবাসা জিতেছে। আরিফ মিমের কপালে চুমু দিয়ে বলল, আজ থেকে শুধু তুমি আর আমি, কোনো লুকোচুরি নেই, কোনো পরীক্ষা নেই, কোনো চোখে জল নেই, শুধু আমরা আমৃত্য একসাথে। কোনো আবহ সঙ্গীত ছিল না, তবু ঘরের বাতাস যেন দুলে উঠল এক অদৃশ্য সুরে। এই প্রথম তারা সত্যিকার অর্থে একসাথে। মঙ্গলবার সকাল ইস্প্রো ডিম হাউজে আজ অদ্ভুত এক আমেজ। আকাশ মেঘলা, হালকা রোদ্দুরে আলো ঝলমলে পুরো বাড়ি, কিন্তু বাড়ির ভেতরে একেবারে হুলুস্থুলুস কাণ্ড। দরজার টুংটাং বেল বাজতেই কুদ্দুস চাচা দরজা খুলে দেখলেন সামনে দাঁড়িয়ে আছে মিমের নানি বাড়ির আত্মীয়রা। খালাতো বোন ফাইজা, সানজিদা, তানিয়া, মামাতো বোন পুতুল, আয়ুষী, সুমাইয়া, সাথে আরও এসেছে দুই ভাই সজল আর জিয়াউল, দুজনে মামাতো ভাই। মজা করতে করতে ঢুকছে। রনির সাথে হাত ধরে আসছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা হলো রনির বউ, অর্থাৎ মিমের ভাবি। সানজিদা বলল, এই বাড়িটা তো একদম সিনেমার মতো, মিমা পুকই। সবাই হেসে উঠল। বাড়ির ভেতর তখন শুরু হয়ে গেল নাচের মহড়া। আলাদা রুমে সাউন্ড সিস্টেম চালু, আর একে একে এসে পৌঁছালো মিমের বান্ধবীরা। কয়েকজন হলো টিম লিডার। রাজিয়ার টিমে নাচের প্র্যাকটিস করছে নুসরাত, ফারিন, ফারিয়া, মারিয়া, মিমি, সুভা, জাকিয়া, সিদ্রা, সুমাইয়া, মুন্নি, জুই, মুস্কান ও প্রমি। তামান টিমে নাচ প্র্যাকটিস করছে অ্যানি, পিঙ্কি, মিম, পিঙ্কি, তোফা, চাঁদনি, ইমা, রাবেয়া, ফারজানা, নাদিয়া, সাইমা, রুমি ও ঝিলিক। আর খাদিজার টিমে নাচের প্র্যাকটিস করছে ইরা, সানজিদা, লিসা, সাইমা, নিশি, ওমি, অন্তরা ও আনিসা, ইশিতা। আর শেষে এসে যোগ দিল আরও কয়েকজন বিশেষ বান্ধবী যারা গান গাইবে। তারা হলো সামিয়া, তাসলিমা, তাইবা, নাফিজা, অনন্যা, রুম্পা, নিপা, মনি, উষ্ণি, তমা, সুরভি, কিয়া ও ফাইজা। একপাশে মিম বসে মেহেদির ডিজাইন দেখছে। পিঠা হেসে বলল, এই মেহেদিতে আরিফ ভাইয়ের নাম লুকিয়ে দেব, বুঝলি? ও বুঝবে তো? মার্জিয়া হেসে ফেলে বলল, বুঝতে পারি কিনা সেটাই তো দেখার পালা। একদিকে আবির, তানভীর, রাকিব, রাসেল, মোবারক, সাকিব সবে ব্যস্ত বাড়ির ক্যাটারিংয়ের কাজ নিয়ে। সবাই চারিদিকে সব খেয়াল রাখছে, সব ঠিক আছে কিনা, কোনো কিছু যেন কমতি না হয়। আর অন্যদিকে প্রস্তুতি এগিয়ে যাচ্ছে আরিফদের বাড়িতেও। মেহেদির অনুষ্ঠান ও হলুদ সন্ধ্যা ছেলে ও মেয়ের একসাথে হবে ইস্প্রো ডিম হাউজে। আর বাকি সকল অনুষ্ঠান আরিফের নিজের বাড়িতেই হবে। প্রচণ্ড ব্যস্ততার মাঝে কেটে গেল আরিফ ও মিমের পরিবারের আরেকটা দিন। ঘনিয়ে এলো সেই কাঙ্ক্ষিত দিন। আজ বুধবার, মিমের মেহেন্দি নাইট। সন্ধ্যা নামে ইস্প্রো ডিম হাউজে। চারিদিক ঝলমলে আলোয় সেজেছে বাড়ি। রঙিন ঝালর, ফুলের মালা, শাড়ির কাপড়ে মোড়ানো গাছ, ঘর, সব কিছু যেন এক স্বপ্নপুরী। মেহেদি অনুষ্ঠান শুরু হবার আগে থেকেই একের পর এক গাড়ি এসে থেমেছে গেটের সামনে। মিমের আত্মীয় স্বজনরা এসে পৌঁছেছেন। নানিবাড়ির দিক থেকে আরও এসেছে তানহা, রোজা, আরিশা, মেহরিমা, ইফসা, মাহি, পুষ্প, ইরশাদ, শুভা ও ফাতেমা। ওরা সবাই পরেছে গাঢ় কমলা ও গোলাপি রঙা শাড়ি। সাথে এসেছে দুই কাজিন ভাই
ওয়াহিদ শিকদার ও ফাইম ভুইয়া পড়েছে গাঢ় পিঙ্ক পাঞ্জাবি। খান পরিবার দাঁড়িয়ে রিসিভ করছে অতিথিদের। আবির, মেঘ, তানভীর, বন্যা সবাই অভ্যর্থনা করছে হাসি মুখে। ঠিক তখনই এলো বরপক্ষ। আরিফের পরিবার মাহমুদা খান শাড়ি পরে নেমেছে মার্জিত চেহারায়। বাবার গাম্ভীর্য যেন আলাদাই। বড় ভাই আসিফ আর ভাবি জান্নাত একসঙ্গে হাঁটছেন, আর ছোট বোন আইরিন দুষ্টু চোখে সবকিছু পর্যবেক্ষণ করছে। ছেলেরা আসিফ, আরিফ, আবির, তানভীর সবাই পড়েছে মেহেদি পাতার রঙ্গা পাঞ্জাবি, আর অন্যরা পড়েছে গাঢ় গোলাপি রঙ্গা পাঞ্জাবি। এখন পুরো বাড়ি জমজমাট। হঠাৎ মিউজিক শুরু হলো। স্টেজের একদিকে নাচ করছে মেঘ, বন্যা, আইরিন ও জান্নাত। তাদের পিছনে 5 জন ছেলে ফুলের মালার ছাউনি ধরে রেখেছে। সেই ছাউনির নিচে মিম, গা ভর্তি গাঢ় সবুজ মেহেদি লেহেঙ্গা, মাথায় ফুলের টিকলি, মুখে ঝলমলে হাসি। আরিফ উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। মিম একটু থেমে চোখ তুলে তাকিয়ে সেই হাত ধরল হাসি মুখে। আজ মিমের মুখে ছিল তৃপ্তির হাসি, সম্পূর্ণ ভালোবাসা আর পূর্ণতার ছোঁয়া। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, শুরু হতে যাচ্ছে আজকের মোস্ট ওয়েটেড মেহেদি নাইট প্রতিযোগিতা বলে আইরিন মাইক তুলে নিল। প্রতিযোগিতা মেয়ে বনাম ছেলে পক্ষ। প্রথমে স্টেজে উঠল লামিয়া ও জাকিয়া। রাধে অন দ্য ডান্স ফ্লোর, রাধে লাইকস টু পার্টি। তাদের স্পার্কলিং পারফরমেন্সে হাততালি পড়ে গেল। তারপর মঞ্চে এলো জাহিদুল ও হাবিব। সাবা ছেলেরা যেন রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিল একের পর এক। আরুই ও নুসরাত ডলারে তাল মিলিয়ে ঘূর্ণয়মান শাড়ি আর মুখে হাসি পুরো স্টেজ কাঁপিয়ে দিল। ফাইমো, আব্দুল আহাদ, গালান গুডিয়ান, পুরো বাড়ি ছোট বড় সবাই নেচে উঠল। তারপর হঠাৎ স্টেজে উঠে আসলো আবির ও মেঘ। সাজান আবির সাদা পাগড়ি পরে মেঘের পাশে এসে দাঁড়ালো। একে একে ঢুকে পড়ল বোনা ও তানভীর। এরপর হঠাৎ মিমকেও টেনে আনা হলো। একসাথে 4 জনের পারফরমেন্স চোখ ধাঁধিয়ে দিল সবাইকে। তারপর মিমের বান্ধবী আকলিমা, আদ্রিসা, আফরিন, আলফি, আশরিফা, আয়ুষী, অনামিকা, অন্তরা, আরও ইফতিকা, ইলমা, ঈশিতা, ইসরাত, ইভা, লামিয়া, হালিমা, রাইসা, আনিসা, তানহা, জান্নাতুল, নীলঞ্জনা, তানজিলা, মিতু সবাই গ্রুপ পারফর্ম করলো। মেহেন্দি হে রাসনে ওয়ালি, হাতমে গেহরি লালি। প্রতিটা লাইনে কেউ না কেউ ঠোঁট নেড়ে নাচ করে। ছেলেরা পাল্টা দিচ্ছে সেই লাইনের জবাবে নাচে। এই গ্রুপের পারফর্ম শেষ হতে না হতেই সঙ্গেই উঠল আরেক গ্রুপ। সেখানে রয়েছে তাহমিনা, তাবাচ্চুম, তানজিম, তমা, তাসনুভা, তানজিম, তানিয়া, তাসনাম, তাবাচ্চুম, তিশা, তোফা, দীপজানি, মোহনা। তাদের গ্রুপ ডান্স করলো নীলাবালি গানে। মেয়েরা এই গানে ডান্স করছে মিমকে মাঝখানে দাঁড় করিয়ে। ওদের এই পারফরমেন্স শেষ হবার সাথে সাথেই হঠাৎ লাইট অফ। ফোকাস লাইটে মঞ্চে এলো আরিফ। মেহেদি লাগাকে রাখনা, দলির সাজাকে রাখনা। আরিফ মিমের দিকে হাত বাড়ালো। মিম হাসি মুখে এগিয়ে গেল। দুজন একসাথে মঞ্চে, চারিদিকে স্লো ক্যাপ। শেষে সবাই একসাথে দেশি গাল, লুঙ্গি ডান্স, টুকুর টুকুর দেখতে হে কিয়া, বলে চুরিয়া, বলে কাঙ্গানা। সবাই একে একে স্টেজে একসাথে আনন্দে হইচই। অবশেষে স্টেজের একপাশে বসে পড়ল মিম, বাপাশে বন্যা, ডানে মেঘ। আরিফ মিমের হাতে মেহেন্দি লাগালো। হালকা কাপ হাত, চোখে জল। আইরিন ফিস ফিস করে বলল, এটা ভালোবাসার নাম, অমৃত ভালোবাসি তোকে। ঘরে বাতাসে ভেসে বেড়ায় শান্তির এক ধ্বনি। শেষের উৎসব, যা শুরু হবে একটি নতুন জীবনের গল্পে। লোকে ঠিকই বলে যত হাসি তত কান্না। আজ মিমের ক্ষেত্রে তা একটু অন্যভাবে ফলে গেল। যেমন যত কান্না তত হাসি। এই যে এখন মিমের এক হাতে মেহেন্দি পরিয়ে নিজের নাম লিখে দিল আরিফ। মেয়েটার গালগুলো আজ লজ্জে লাল হয়ে যাচ্ছে বারবার। গত 2 দিন আগেই তো সে কত কেঁদেছে, কত কষ্ট পেয়েছে। আর এখন মনে হচ্ছে সেই কষ্টের চেয়ে 1000 গুণ বেশি সুখ ঝর্ণার মতো ঝরে পড়ছে তার হাসিতে। কিছুক্ষণের মধ্যেই জান্নাত এলো আরিফের উদ্দেশ্যে, বলল, এই যে দেবরজি, এবার তো যেতে হবে। আর 2 দিন পর তো বউকে পার্মানেন্টলি পেয়েই যাবেন।
এখন চলুন বাড়ি ফিরা যাক। জান্নাতের কথাই যেন চারিদিকে হাসির ফোয়ারা বইছে। মিমের সব বান্ধবীরা হেসে দিল। মিম লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আরিফ মুচকি হাসলো, তারপর একবার তাকালো মিমের লাজুক মুখের দিকে, অন্যদিকে তাকে হাঁটা শুরু করলো। জান্নাত তো অবাক। রিয়া বলল, বিয়ের খুশিতে এই ছেলের মাথা খারাপ হয়ে গেছে। মধ্যে পরিবেশটা হাসি ঠাট্টায় মেতে উঠল। হইচইয়ের মাঝে নতুন অতিথিরা এসে হাজির। দরজার কাছে উম্মে হাবিবা, কাহাব, জেরিন, দেবযানী আর প্রীতি দাঁড়িয়েছিল। উম্মে হাবিবা মিমের গালে আলতো করে চাপড়ে বলল, আজ তোকে দেখে মনে হচ্ছে রাজকুমারী হয়ে বসে আছিস। কাহাব বলল। মেয়েদের রং দেখে দারুণ গাঢ় হবে। জেরিন হাসলো। আরিফ ভাইয়ের নামও বুঝি লিখে ফেলেছিস? দেবযানী বলল। কতদিন ধরে ভাবছিলাম এই দিনটায় তোর পাশে থাকবো, অবশেষে এলাম। প্রীতি হাত নেড়ে বলল, আজকে সব ছবি কিন্তু আমার মোবাইলে থাকবে। আর একটু পর প্রার্থনা। পুরবী, ফারহানা, ফারুল, বর্ষা আর বর্ণালী এসে জুটল। প্রার্থনা বলল, তোর গায়ে হলুদে আমরা সবার আগে লাফালাফি করব। পূর্বী হেসে বলল, তোর হাসি দেখে মন ভালো হয়ে যাচ্ছে। ফারহানা দুষ্টামি করে বলল, ভাই কত ভাগ্যবান রে। ফারুল বলল, কাল থেকে তোরা একসাথে, এবার কবে আমাদের বিয়ে হবে? বর্ষা আর বর্ণালী হাততালি দিয়ে হেসে ফেল। এক কোণে মাসা আর মায়া মিমের গহনা ঠিক করছিল। মাহাদীপরা, মীরা, মিরাজ আর মেহজাবিন আস্তে আস্তে পাশে বসলো। মাহদীপ বলল, কেমন লাগছে? টেনশন?